দিনে ট্রেনের পথ ফাঁকা থাকবে, ট্রেনের পথটা পুরোটাই দখল, তাই গাড়িটা ঢুকবে কি করে? জলের গাড়ি ঢুকলো না, জলের গাড়ি ঢুকলো না। প্লাস কত নির্লজ্জ এলাকার ছেলেগুলো, আমি বলছি পাইপের এগুলো কেটে তারা চুরি করে নিয়ে যাচ্ছে। এটা আমাদের লজ্জা, আমরা এই পাড়ায় বসবাস করি, এটা আমাদের লজ্জা। এরা পুড়ে যেতে পারে, আগুন লেগে যেতে পারে বা কেউ লাগিয়ে দিতে পারে, প্রশ্ন এটা না। কিন্তু যারা আগুন নেভানোর জন্য এসছে তাদের যে মেশিনারি জিনিসগুলো, পাইপের গুলো কেটে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। এটাই বড় অবাক লাগে আমার তার ক্ষতি হয়েছে, আমার ব্যথা লাগে। যার ঘর পুড়েছে তারও কষ্ট, যারা ঘরে থেকে পালিয়ে গেছে, থাকার জায়গা নেই শীতকালে, সে আমার দেশি হোক আর অন্য দেশি হোক, যে দেশি হোক। ধরুন অধিকাংশ এগুলো আমাদের পাশের রাষ্ট্রকে বাংলাদেশে অধিকাংশ পালিয়ে না। আমি দেখেছি আমার পাড়ায়, যদি আপনি আপনার পাড়াতে আমি নিউটনে আমি ডকুমেন্ট যার যার কাছে আছে সেগুলো জন্য ডকুমেন্ট জমা দিয়েছি। আমি কথা বলবো না, আমার একদম কম্পিউটার আমি বাংলাদেশে পেয়ে দিয়েছি, এ দিয়ে আমার দুবার পড়ে গেছে। আমি প্রথমবার আমি কিছু নেই, দ্বিতীয়বার ফার্দার পেয়ে গেছে। তো আমার হাজবেন্ড কাগজপত্র এনে জমা করে তারপরেও আমি কিসের জন্য আমি সুবিধা পাচ্ছি? এই সরকার গঠিত হচ্ছে না আমার পক্ষে, সরকারি গঠিত হচ্ছে আমার পক্ষে। তাহলে কেন পাচ্ছি না আমি সুবিধা? আমি শুনে নিতে পারি, শুনছি আপনারা এখন কি চাইছেন? আচ্ছা, এই জন্য আপনারা সরকারকে কি কোনো জানিয়েছেন? সরকারের প্রশাসনকে যে কাগজ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই কাগজ নৌসাদকে দেখাচ্ছেন যারা পুলিশরা। কাগজে লেখা আছে যে আমাদের ঘরবাড়ি সব পুড়ে গিয়েছে, আমাদের আসবাবপত্র পুড়ে গিয়েছে, আমরা আবেদন জানিয়েছি, আমাদের মানে হচ্ছে এটা বলতে ব্লক রায়হাট ব্লক ওনারাও আশ্বাস দিয়েছেন যে আমাদের মানে আমরা ওখান থেকে যে চলে এসেছি, এখন আপাতত আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। ধার ধরে বের করবেন বলা হয়েছে যে আপনারা লেগে যান, বাচ্চাদের অসুবিধা হচ্ছে, এখানকার পাড়ার অনেকের মানে প্রবলেম হচ্ছে, তাদের বাচ্চাদের পরীক্ষা কিংবা ভর্তি করা নিয়ে অসুবিধা, তার জন্য আমাদের বলেছে যে যার মতো ভাড়া থাকবে, আর যাদের যাদের মানে জায়গা ভাড়া থাকে তারা দায়িত্ব নিয়ে আমাদের 2 মাস কিংবা 3 মাস কিংবা 4 মাস ঘর ভাড়া দেওয়া লাগবে। কিন্তু যে আমরা মানে 10 বছর একটা সংসারে কি থাকলে আমার জন্ম আমি আমি বলছি এই জায়গাটা আমার বিয়ে হয়েছে 16 বছর। এখানে 16 বছর প্রযোজ্য আছে আপনাদের জন্য। আপনার এখানে 12 বছর 14 বছর 15 বছর করে আছে। আমার 16 বছর বিয়ে হয়েছে, এক জায়গায় আমি 16 বছর আছি। এর আগেও আমার একবার ধরে গেছে, তখন আমি চাইনি, তখন আমার সমর্থন ছিল না, কিন্তু
কিন্তু এখন আমার আচ্ছা, আপনারা বর্তমানে এখন যারা আছেন অনেকে চলে গেছেন ভয়ে, মানে এ হয়ে গেছে, তো এখন বর্তমানে যারা আছেন তারা মিসলিড করেছেন আপনারা? না না, ওইটা তো আপনার অভিযোগ জানানোর জন্য, থানাতে একটা ডায়েরি করার জন্য যে আমার এই ছিল, ক্ষতি হয়ে গেছে, সংশোধন দেওয়া হবে। এই মর্মে একটা লিখিত থানায় জমা করতে হবে। কিন্তু আপনার এখানে কটা ঘর আছে, সেটি কি আপনারা রেডি করেছেন? এটা আপনাদেরকে রেডি করতে হবে। আপনাদেরকে রেডি করতে হবে। এখন বর্তমানে আপনার কটা ঘর আছে? 50, 200, 100 আর 25টা ঘর বলতে এখানেই তো আপনারা এখন আছেন। আপনাদেরকে রেডি করতে হবে যে আমরা এখন বর্তমানে কটা ঘর আছে এখানে। হয়তো এখানে ছিল 500 ঘর, 450 ঘর চলে গেছে ভয়েতে, এই জাল বাঁচানোর ভয়েতে, বা কোনো জায়গায় ভাড়াতে উঠে গেছে। এখানে এখন কটা ঘর আছে? উপস্থিত জনগণ, আমরা এখানে জায়গাটার নামটা কি, বুড়ি মাঝের পাড়াতে যে বিভৎস অগ্নিকাণ্ড হয়েছিল আমরা দেখেছিলাম, মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম, অনেক সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া খবর করেছিল, ভয়ঙ্কর আগুন লেগেছিল। তারপরে আমি আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম, কথা বলেছে, সহযোগিতাও কিঞ্চিত হলে করেছে। আমি বলেছিলাম আসবো। এবার এখানে যখন প্রতিনিধি এসেছিল, মা বোন বাপ ভাই যারা আছে তারা অনেকে আমাদের যারা এসেছিল তাদেরকে বলেছিল যেন ভাইজান আসে। আজকে এসে কিছু অভিজ্ঞতার সম্মুখীন হলাম। প্রথমত কথা হচ্ছে, একটা অভিযোগ আছে। অভিযোগটা কি, নাকি এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে, প্রথম কথা লেটে, 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে নাকি ফায়ার স্টেশন আছে, তারপরও লেটে এসেছে, একটা অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হচ্ছে, ওই ফায়ার ব্রিগেডের গাড়ি যখন এসেছিল, ওখানে যে নল দিয়ে যে পানিটা সাপ্লাই করবে, ওই নলটা নাকি কেটে নিয়ে চলে গেছে, এই অভিযোগ। ভয়ঙ্কর কিন্তু দ্বিতীয় অভিযোগ। এখন প্রশ্ন হচ্ছে এটা, দুটো প্রশ্ন এখানে থেকে যাচ্ছে ভাই। আমি রাজনীতির লোক ভাই, আমি সব জায়গায় রাজনীতি খুঁজি, কিন্তু নোংরা রাজনীতি করার আমি পক্ষপাতী নয়। প্রশ্ন তাহলে আসলো লেটে কেন, কিছু ইনসিডেন্ট আছে নাকি? দ্বিতীয় হচ্ছে তাহলে কাটলো কারা, সত্যিকারের কেটেছে, এটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয় একটা প্রশ্ন থেকে যাচ্ছে, অফিসাররা বলছে আগে ওটা জোগাড় করো তারপরে আগুন নিভাবো, মানে কি? যদি আমি থাকতাম, অফিসারের কান টান আইনের মাধ্যমে আমি গরম করে দিতাম। কে যদি চোর চুরি করে নিয়ে চলে গেল, এই নিরীহ বাচ্চাটা, 6 বছরের বাচ্চাটা আগুনে লেগে যাবে, কে ভুতাবে না? বলুন আমার কথা, আমি ভুল বলছি? ওই অফিসারের বাঁধ আমি ছুটিয়ে ফেলতাম যদি আমি থাকতাম। চুরি করেছে আগুন লিবাতা, তুমি সেটাতে মাল চুরি করবে, ওকে ছাড়া। কিন্তু কোন অফিসার ছিল, আমিও খোঁজ নেবো, যে তুমি এইরকম ভাবে আপনি বলছেন যে আগে ওটা মানে জোয়ার করে দাও, তারপরে আমি তোমার বাড়ি পুড়িয়ে চেয়ে করবো, মানে এটা কি? এখানে সন্দেহ আমার থেকে যাচ্ছে। চুরি হয়েছে না চুরি করানো হয়েছে, সেটাও তদন্ত সাপেক্ষ, এটা হয় আমি জানি। চুরি হয়েছে না চুরি করানো হয়েছে, যে ওইটা বলে এটা আটকে দেবো, প্রথম 1 ঘন্টা লেটে আসলো কেন? হ্যাঁ, আকাম হচ্ছে ঢিল ছুড়া দূরত্ব, এখান থেকে ইট ছুড়লে চলে আসবে। হ্যাঁ, তাহলে এটা সন্দেহ থেকে যাচ্ছে। দ্বিতীয় যে সন্দেহটা আমার হচ্ছে, ওই কথাটাতে, কোন কথাটা, যে আগে তুমি মায়ের আমার ফিরিয়ে নিয়ে আসো, এই মায়েরা কোথা ফিরাবে? এর ঘর বাঁচাবে? এই বাপেরা যার ঘরে আগুন লেগে গেছে, বালতি দিয়ে পানি ঢালবে না, কাগজ বার করবে না, বাচ্চাটাকে বার করবে না, যে চুরি করে নিয়ে গেছে তাকে নিয়ে আসবে? অপদার্থতার মতো কথা বলেনি, অপদার্থের মতো কথা বলেছে। আপনারা আই উইটনেস তো, দরকার লাগলে আপনাদেরকে যে বলতে হবে ঠিক জায়গাতে, যে অফিসার এসে এই কথা বলেছিল, মাথায় থাকবে তো নাকি? ছেড়ে কথা বলা হবে না। এবার হচ্ছে কথা,
আমি একটা অভিযোগ শুনলাম, এখানে নাকি বলছে বাংলাদেশি থাকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যদি থাকে তার বিরুদ্ধে আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিই। অবৈধভাবে যদি কেউ থাকে তার বিরুদ্ধে আমি নওশাদ সিদ্দিকী, কারণ আমার দেশে অবৈধ নাগরিকের কোনো জায়গা নাই। বৈধভাবে পাসপোর্ট ভিসা নিয়ে আসছে, নির্দিষ্ট টাইম থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আশা করছি আমার সাথে সবাই সহমত হবে। কিন্তু কে বাংলাদেশি কে ইন্ডিয়ান নিশ্চিতভাবে চেক করার দায়িত্ব আমার নওশাদ সিদ্দিকীর নয়, এটা মাথায় রাখবেন। যাকে তাকে ধরে বাংলাদেশি বানিয়ে দেওয়া যে ট্রেন্ড চলছে ওটা না হয়। আমি কাগজ চেক করা আমার অধিকার নাই। কাগজ চেক করতে পারে, আমি লোকাল নিউ টাউন থানায় বলতে পারি যে ওই লোকটাকে আমার সন্দেহ হচ্ছে, নিউ টাউন থাকা দেখে জিজ্ঞাসাবাদ করতে পারে। বা কোনো মিডিয়ার কাজও নয়, নির্বাচন কমিশন এই কাজ দেয়নি দায়িত্ব, বা ভারতের হোম মিনিস্ট্রি দায়িত্ব দেয়নি কোনো মিডিয়াকে বা কোনো পার্টিকুলার ব্যক্তিকে আপনি যে আইডেন্টিটি চেক করুন, অত সহজ নয়। আপনি দায়িত্বশীল নাগরিক, আমি দায়িত্বশীল নাগরিক। যদি মনে হয় এখানে বিদেশি কোনো নাগরিক থাকে তাহলে কি করবো, আমরা থানাতে গিয়ে অভিযোগ করব, ভিডিওতে গিয়ে অভিযোগ করে দেবো। তারা কনসার্ন ডিপার্টমেন্টকে জানিয়ে তারা এসে প্রয়োজনে কাগজ চেক করবে। বলে দিলেই তো হয়ে গেল না ভাই? তাও বড় আমি বিতর্কে আমি যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে, এই SIR এর সময় এই মা আমার নিজে ফর্ম জমা করেছে, যদি বাংলাদেশি হতো তো ফর্মটা এলো কি করে না রাখতে? আমি বিতর্কে যাব না। এখন টু দা পয়েন্টে কথা বলছি। আমি এখানে যার মায়েরা এখন বর্তমানে থাক না, জমা হচ্ছে কি হয়েছে, যে মায়েরা এখানে বর্তমানে বাপেরা আছে তাদেরকে আমি বলেছি আপনাদের লিস্ট তৈরি করুন। আপনাদের লিস্ট তৈরি করুন, আপনারা কতজন আছেন, কটা পরিবার আছেন, জন অনেকে আছে, কটা পরিবার আছে, তার লিস্ট তৈরি করুন। লিস্ট তৈরি করে আমাদেরকে দিন, আবার লিস্ট তৈরি করে সরকারকে জানাতে হবে। সব ভাষাই আপনাদের রেখেছে। এখন আমি বলছি, যা করবেন রিসিভি নেবেন, থানাতে গিয়ে ওটা জমা দিলে একটা কপি জমা দেবেন, একটা রিসিভ নেবেন। প্রয়োজন এখান থেকে আপনাদের কথা দিয়ে যাচ্ছে আমি, এখানে আপনার লিস্ট তৈরি করার পরে আমাদের যারা নেতৃত্বরা আছে যোগাযোগ করবেন, মেল করবেন রাজ্য সরকারকে, MLA কে, MP কে, প্রধানকে। মেলে কাজ হবে, মেল করলে সব প্রমাণপত্র থাকবে যে কি পুনর্বাসন। খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা খরচ করে দিচ্ছে এই মানুষগুলো, যে আজকে মাথার উপরে ছাদ হারিয়ে শীতকালে এরকম অবস্থা আছে। এটা পুনর্বাসন দরকার নেই? এই তো এখান থেকে দুর্গা অঙ্গন করছে কয়েকশো কোটি টাকার প্রকল্প। আমি তারপর সরকারের মন্দির কাজ করার দায়িত্ব নয়, সেটা সবাই জানে, কিন্তু আমি ওইটার বিরোধিতায় যাচ্ছি না। কিন্তু এখানে প্রশ্ন, এখানকার যারা লক্ষ্মীগুলো আছে তারা মাথায় ছাদ নেই, শীতকালে যে কম্বল ছাড়া ঘুমাচ্ছে, এর ব্যবস্থা সরকার কি করতে হবে। আর সরকার যদি ব্যর্থ হয় তখন আমাদের জনগণকে দায়িত্ব নিতে হবে। কি প্রস্তুত আছেন তো নাকি? প্রয়োজনে যদি ইনাদের পুনর্বাসনের জন্য আমি ভিক্ষা করতে শুরু করি, হাত পাতি, আপনারা সহযোগিতা করবেন। আমরা যদি আপনার দ্বারে যে হাত পাতি, অসুবিধা আছে কারো? আমার মা বোন বাপ ভাই তো নাকি? আমি একবারের জন্য এদেরকে জিজ্ঞাসা করিনি তোমার নাম আর ধর্মীয় পরিচয়, জিজ্ঞাসা করিনি আর পরিচয়, ওটা দরকার নেই। আমি এতটুকু ক্ষতিগ্রস্ত মানুষ। এরা শুনছিলাম একটা প্রাইমারি স্কুলে থাকতো, সেই স্কুল থেকে নাকি তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। কি অজুহাতে? ওখানে নাকি বাচ্চারা ভর্তি হবে বা পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে। 365 দিনের মধ্যে কটা দিন স্কুল বন্ধ থাকে, গার্জেনদের হোশ আছে তো নাকি? আমি কি বলছি বুঝতে পারছেন? স্কুলে খোঁজ নিয়ে দেখুন, বাচ্চারা পড়াশোনা করতে যাবে ওই স্কুলটাতে দেখুন, যদি 200 বাচ্চা পড়াশোনা করে 2 থেকে 3টে টিচার আছে, 4টে ক্লাস 1, 2, 3, 4, কম করে 4টে টিচারের থাকা দরকার তো নাকি? কম করে, হ্যাঁ, সেই সময় পড়াশোনা হয় না আজকে। ঠিক আছে, চলো আমি শিক্ষার পক্ষে ভাই, আমি শিক্ষার পক্ষে সওয়াল করি সবসময়, বলি স্কুলগুলো শিক্ষা কেন্দ্র থাকুক, রন্ধনশালা না হয়ে যায়, খাবার জায়গা না হয়ে যায়, শুধু ডাইনিং হল না থেকে যায়, শিক্ষার জায়গা হোক, আমি স্কুলের পক্ষে সওয়াল করি। কিন্তু প্রশ্ন মানবিক সরকারের কাজ কি? আমি এখানে সরকারের কথা বলছি, পার্টিকুলার কোনো পার্টি কথা বলা আমার দরকার নেই। এটা রেসপন্সিবিলিটি কার? সরকারের। কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছে গুণীবস্তির পুনর্বাসনে তাদের আপত্তি আছে এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বাড়ির মালিকরা যারা ছিলেন তাদের ভাড়াটাদের দায়িত্ব নিতে হবে, তারা কোনো ধরনের দায়িত্ব নেবে না। প্রশাসন এই মুহূর্তে পাওয়া ব্রেকিং নিউজ। তাহলে বুঝতে পারছেন জনগণের স্বার্থে সরকার নয়, সরকার পুঁজিপতিদের স্বার্থে কাজ করে। ঠিক আছে, সরকার তার কথা বলেছে, জনগণের কথা বলবে। কিন্তু আমার প্রশ্ন এখানে থাকবে না, এটা দুর্যোগে হয়েছে,
আগুন লেগেছে, এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারকে এর অন্তত মাথার উপরে একটা চালের ব্যবস্থা করতে হবে। এই শীতকালে আরে সরকার কোন লাভবান প্রতিষ্ঠানের নাম নয়। সরকার আমাদের দুঃখে আমার পাশে থাকবে, আমার অভিযোগ সরকার শুনবে, সেটা সমাধান করবে। আজকে আমার ঘর পুড়ে গিয়েছে, আমার দুঃখ আছে, আমার পাশে সরকার থাকবে। প্রাইমারি স্কুলে পড়াশোনা হ্যাম্পার হচ্ছিল, ওই জন্য ওখান থেকে সরিয়ে নিয়ে এসেছে। অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা কাজ কার? নওশাদ সিদ্দিকীর না সরকারের? এটা করেছে ওরা? এর উত্তরটাই দিতে হবে সরকার পক্ষকেই। আপনারা এখন যেখানে আছেন সেখানেই থাকুন। যেখানে যারা জমি যাদের আছে, নিশ্চিতভাবে আপনাদের অল্টারনেটিভ জায়গা নাকি দিচ্ছে। আপনার শুনে একটা কথা বলে যাই, আমি ন্যায়ের পক্ষে কথা বলি। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট, যে সরকারের লোক বলেছে সেই সরকারকেও জানিয়ে দিতে চাই। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট বলছে যে জায়গায় 12 বছরের উপরে কোন মানুষ বসবাস করতে শুরু করবে, সেই জায়গা থেকে কারো বাবার ক্ষমতা নেই তাকে হাঁটানো। এটা বলে দিয়ে যাচ্ছে। আমি ওখানে লিস্ট তৈরি করতে বলছি। আমি সুজা আঙুলে ঘি উঠলে আঙুল হবে, নাহলে আঙুল দেখাবো আমি। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট আছে, দেশের আইন আছে, দেশের আইন আছে। আমি বাড়িওয়ালার সাথে আপনার ঝগড়া লাগাবার পক্ষে নয়, আমি জমি মালিকের সাথে আমি ঝগড়া লাগাবার পক্ষে নয়। আমি দুজনেরই পক্ষে কথা বলবো। আপনার সাথে অন্যায় হয়েছে, আপনি আগুনে আপনার বাড়ি পুড়েছে, সেটা পুনর্বাসনের সরকারের যেমন দরকার। অস্থায়ী একটা আপনাদের থাকার জায়গা দেবে না? অস্থায়ী জায়গা থাকা দেবে না? হ্যাঁ, আপনারা মানবিক হবে না? এই বাচ্চাগুলো, এই বাচ্চা ধরো তো দেখি না, এই বাচ্চাটা দেখো ঠান্ডায় কোথা থাকবে? এর বয়স কত? পাকামো হচ্ছে, এটা মমতা ব্যানার্জির বাড়ির ওখানে করতো। এই বাচ্চাটার কথা বলো, পাকামো হচ্ছে সরকারের। এই বলে এই বাচ্চারা ঠান্ডায় কোথায় থাকবে? ঠিক, এ যদি ঠান্ডায় মারা যায়, এর আল্লাহ না করুক, তাহলে এর দায়িত্ব মমতা ব্যানার্জি নেবে তো? অবশ্যই। পাকামো হচ্ছে, সরকারকে ব্যবস্থা করতে হবে। আমি আপনাদের বলে যাই, প্রয়োজনে আগামী দিনে এখানে যে অফিস আছে, ভিডিও হোক আর যাই হোক, প্রয়োজনে নিয়ে গিয়ে ধর্নায় বসবো। অস্থায়ী অন্তত ব্যবস্থা আপনাদের করতে হবে সরকারকে। সরকারের আন্ডারে আমরা আছি, আপনারা নওশাদ সিদ্দিকীর আন্ডারে নয়। যদি নওশাদ সিদ্দিকীর আন্ডারে থাকতে, নওশাদ সিদ্দিকী এখানে আসতে হতো না, ব্যবস্থা করে দিত ওখানে বসেই। এখন আমরা সরকারের আন্ডারে, আপনারা আছেন, সরকার কি ব্যবস্থা করতে হবে। আর একটা কথা, ওই স্কুলে ওই জায়গায় কোন একটা নেতা গাড়ি ঢুকিয়ে রেখেছে, পার্কিং হিসেবে ব্যবহার করে দিয়েছে। এটা নতুন কিছু ব্যাপার নয় ভাই, আমি জানি এটা নতুন কিছু ব্যাপার নয়। তবে আপনাদের উচিত হবে আপনাদের প্রতিবেশীর পাশে দাঁড়ানো। আপনাদের উচিত হবে আপনাদের প্রতিবেশীর পাশে দাঁড়ানো। যার বাচ্চা দেখুন এদের গায়ে যদি না মোটা কম্বল থাকে, কিছু থাকে, আমি অনুরোধ করবে তাই। আমরা তো দিচ্ছি, সহযোগিতা করবো, আমি দেখে গেলাম, কিন্তু আপনাদের এগিয়ে আসতে হবে। একটা অন্তত বাচ্চার গরমের কাপড় অ্যারেঞ্জ আপনাদের কি করে দিতে হবে। অসুবিধা আছে কারো? আপনার আমার বাড়িতেও তো বাচ্চা আছে, তাদের কথা একটু ভাববো। তাদের যদি 3টে থাকে, অন্তত তার কাছ থেকে একটা নিয়ে সেই বাচ্চাটাকে দেবো। এটি আমাদের মানসিকতা হওয়া দরকার। অসুবিধা হবে? আর দেখুন এই মা বলছিলেন, এই মাটা যে এক কাপড়ে আমরা সেই দিন থেকে আছি। আমার আপনার বাড়িতেও মা বোন আছে, এখানে অনেক মা বোন আছে। আমি অনুরোধ করবো, আপনার বাড়িতে অনেক জামা আছে, অনেক জামা আছে আপনার বাড়িতে, অনেক শাড়ি আছে, অনেক সালোয়ার কামিজ আছে। একটা অন্তত আসুন, এগিয়ে এসে আপনার পাশের বোনটার হাতে, পাশের দিদি ভাইটার হাতে, পাশে ঠাকুরমাটার হাতে, পাশে দাদিটার হাতে একটু তুলে দিয়ে যান। মায়েদের কি বলছিল বুঝতে পারছেন? এটা অন্তত করুন। এখানে তো অনেক মায়েরা এসছে সাইড থেকে, বাংলাদেশে এসছে, সব এখানকার না, ইফেক্টেড তো সব না, অনেক তো সাধারণ মা বোনেরা এসছেন। তাদেরও বলবো এটা আপনি মাথায় দেন, বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার আলমারিটা খুলবেন, অন্তত 8-10টা কাপড় আছে, সব থেকে পুরোপুরি কাপড়টা এনে দিন। এটা অনুরোধ করছি। দেবেন মায়েরা? মায়েরা দেবেন তো নাকি? মায়েরা দেবেন তো নাকি? আপনাদের এগিয়ে আসতে হবে। আপনারা না এগিয়ে সমাজ পরিবর্তন হবে না। আজকে বিপদে পড়েছে, আমাদের হয়তো নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্য নাই, ঠিক আছে, আমার তিনটে আমার জামা আছে, আমি একটা এনে দিয়ে দেবো।
কোনো অসুবিধা আছে কারো? কারো কোনো অসুবিধা আছে ভাই এতে? এর পাশে দাঁড়াতে হবে। আর জায়গার মালিক যারা আছে তাদের কাছে অনুরোধ করব, এদের সাথে বসুন, আলোচনা করুন। যদি আমার আওয়াজটা শুনতে পান তারা, জায়গার মালিকের জোর করে জায়গা কেড়ে নেবার আমি পক্ষপাতী নয়। বসুন, আলোচনা করুন। দীর্ঘদিন আপনাকে ভাড়া দিয়েই তো ছিল এরা, বিনা তো দখল করে ছিল না, আপনার ভাড়া দিয়েছিলেন তো সব। তাহলে আপনার এসে কথা বলুন না এদের সাথে। আপনাকে মালিক হিসাবেই তো আপনি তাদেরকে সম্মান দেন নাকি? আপনার মালিক হিসাবেই তাকে সম্মান দেন তো নাকি? তাহলে তারা এসে বসুক, তার সাথে কথা বলুন আপনারা। আর যদি মনে করেন কোন এমপি এমএলএ হ্যান ত্যান কারো মাথায় হাত আছে, তবে একটা কথা বলে দিতে যাই, জনগণ কিন্তু শেষ কথা বলে। আর একটা আইন মনে রাখবেন, ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট আছে ভারতবর্ষে, আইন আছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট, বহুত খাতারনাক আইন। মোদী বাবু এতদিন ওয়াকফ সম্পত্তি কাটতে পারছিল না কেন জানেন? ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্টটা ওয়াকফের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না বলে। এখন ওটা তুলে দিয়েছে কাড়ার জন্য। মানে কত ভয়ঙ্কর আইন, বুঝতে পেরেছেন? ওই আইনটা থাকলে মোদী বাবু সম্পত্তিটা কাটতে পারতো না, কাড়ার জন্য আইন তুলে নিয়েছে। মানে আইনটা কত ভয়ঙ্কর। তাহলে এটা তো এই গরিবটার জন্য প্রযোজ্য হবে, এটা মাথায় রাখবেন। আমি শুধু এতটুকু বলছি, ইশারাই বলছি, যার বোঝার ক্ষমতা থাকবে বুঝে নিন। আর যদি না বুঝতে চান, মোবাইলে পোগো চ্যানেল দেখুন, কি বলে কার্টুন দেখুন, পরবর্তীতে বোঝা যাবে কি হবে। আমাদের কাগজপত্র সব চলে গেছে, আপনারা আগে